বাংলায় খেলা হবে স্লোগানের সঙ্গে কিন্তু আপামর এই বঙ্গবাসী কিন্তু পরিচিত। আমরা হচ্ছি যে ফুটবলের যে জাদুকর মেসি তিনি এসেছিলেন, এবং এসলেও কলকাতায় কি পরিস্থিতি হচ্ছিল এবং বাকি জায়গাগুলো গেছেন, দিল্লি বলুন কি মুম্বাই বলুন কি হায়দ্রাবাদ বলুন, সেখানে কি পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। বাংলার এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আইনজীবী রাহুল ব্যাপারী। রাহুল দা, কিষেন প্লাস নিউজে আপনাকে স্বাগত। একটা পরিস্থিতি আমরা দেখেছিলাম যেখানে দেখা যায় মেসি আসে, দেখা যায় যে দর্শকের তুলনায় মাঠের মধ্যে ভিড় হচ্ছিল নেতা মন্ত্রীদের। দায় কাদেরকে দিচ্ছেন আপনি? দেখুন, প্রথমত পশ্চিমবঙ্গে প্রশাসনিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে কতটা ব্যর্থতা সেটা গোটা ভারতবর্ষ এবং গোটা আন্তর্জাতিক খ্যাতি হিসাবে ভারত দেখে নিয়েছে সমস্ত মানুষ, এবং তার সাক্ষী হয়ে গেছে। সাম্প্রতিককালে ছোট একটা ঘটনা বা ছোট একটা কাণ্ড যেটাকে ইস্যু করে বঙ্গ রাজনীতি সহ তার রেস কলকাতা হাইকোর্ট পর্যন্ত আমাদের গড়িয়ে গেল। একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হয়েছে এই ঘটনাটিকে কেন্দ্র করে, যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনাটিকে কেন্দ্র করে। এই ঘটনার মূল অভিযুক্ত হিসাবে যাদেরকে ঘাড়ে কুমড়ো বলি দেওয়া হচ্ছে, তাদের থেকেও একটা যে প্রশাসনিক এবং রাজনৈতিক একটা যে বিভ্রাট আছে সেটা মানুষের আপাতমস্তকে আর বুঝতে বাকি রইল না। একটা বিষয় যেটা আমার জন্য আমি দেখেছি যেখানে স্পন্সর, সেই স্পন্সর গুলোকে রীতিমতো দেখা যাচ্ছে অনেক কিছু ছিল। আরপি গ্রুপ ছিল ছিল বা সনকা মেডিকেল কলেজ এন্ড ইঞ্জিনিয়ারিং, সেটাও ছিল একটা। সেই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি? দেখুন, সনকা এই যে ঘটনাটি আছে, এই সনকা বিষয়ের বর্তমানে যিনি ডিরেক্টর আছেন তিনি হচ্ছেন তপন কুমার কবি এবং পার্থ কবি, এবং এর আগের ডিরেক্টর ছিলেন বিনয় মিশ্রা। এই বিনয় মিশ্রা, তপন কুমার কবি, পার্থ কবি, এদের যদি একটু সামান্য করে হিস্ট্রিটা যদি আপনারা চেক করেন এবং সাথে তাদের সিবিআই রেকর্ডগুলো যদি চেক করে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তিগুলো কি এবং তৃণমূলের সাথে এদের সম্পূর্ণভাবে শাসক দলের সাথে কিভাবে তাদের যুক্ত এবং তাদের কার্যকলাপ সম্পর্কে জানতে পারবে। এবং ইদানিং আমরা দেখতে পাই যে একজন ব্যর্থ ক্রীড়ামন্ত্রী হিসাবে তিনি একটি অফিসিয়াল তার ইস্তফানামা তিনি দান করলেন এবং মুখ্যমন্ত্রী সেটাকে গ্রহণ করলেন। আচ্ছা, ইস্তফার কথা আপনি যখন বলছেন তখন আমরা জানি বা আপনাকে জিজ্ঞেস করা যেখানে প্রয়োজন যে ইস্তফা কি কোনোদিনও সাদা কাগজে দেওয়া যায় বা দিদি বলে সম্বোধন করে? সেটাই প্রশ্ন, যে দিদি বা দাদা বলে কাউকে কোনোদিনও সম্বোধন করা যায় না। আমাদের বিরোধিতা থাকতেই পারেন, কিন্তু আমি বিরোধিতা থাকলেও মুখ্যমন্ত্রী হচ্ছেন একটা সাংবিধানিক পোস্ট, এবং সেই মুখ্যমন্ত্রীকে সম্মান করা সেটা বিরোধীদের পক্ষে, শাসক দলের পক্ষে, সকলেরই পক্ষে আমাদের হচ্ছে উচিত, এবং আমরা সেটা কি করে থাকি এবং তাদেরকে সম্মাননাই করে থাকি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে দিদি বলে, দাদা বলে সম্বোধন করা, তার সাথে সাথে একটা অফিসিয়াল লেটার লিখছে যেখানে কোনো অফিসিয়াল পেজ নেই, অফিসিয়াল কোনো লেটার হেড নেই। কি মানে ঘরোয়া সংসারে পরিণত? সেটা এক্স্যাক্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা দাদা দিদিদের সম্পর্কে চলছে। এবং যদি পদত্যাগের বিষয় আসে যে আমরা দেখতে পাই, তাহলে ক্রীড়ামন্ত্রীকে আমরা দেখতে পাই যে যিনি ক্রীড়ামন্ত্রী আছেন তিনি একজন ব্যর্থ ক্রীড়ামন্ত্রী বলে তিনি ইস্তফাটা দিলেন। কিন্তু আরজিকর ঘটনার সময় যিনি পুলিশ মন্ত্রী ছিলেন, যে পুলিশ যেখানে দায়িত্ব নিয়ে বডিটিকে ডিসপোজ, সেখানে এভিডেন্স ট্যাম্পারিং করেছে, তার সাথে চিকিৎসা বিভাগের যে গাফিলতি ধরা পড়েছে, সেখানে আমরা আমাদের যিনি মেডিকেলের যিনি মুখ্যমন্ত্রী এবং মেডিকেল বিভাগটা যিনি দেখেন এবং প্রশাসনিক যিনি দেখেন, তিনি তো তার যদি সৎসাহস থাকতো তিনি কেন পদত্যাগ করলেন না? আচ্ছা, এই মুখ্যমন্ত্রী কিন্তু আবার ক্রীড়ামন্ত্রী দায়িত্বটা ভারটা কাঁধে নিয়েছেন। অবশ্যই নিয়েছেন, এরপর তিনি দেখাবেন, তিনি তো শতদিকে শতভাবে তিনি পুলিশ মন্ত্রী ভূমিকাটা আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী কি পরিমাণে আছেন অবশ্যই দেখেছেন। ক্রীড়া বিভাগে পাবো, দেখতেই পাবেন সেরকম কিরকম পাই। একটা ব্যর্থ স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখেছি আরজিকরের সময়, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পুলিশ ব্যবস্থাতেও আমরা স্বার্থভাব দেখেছি। তার সাথে কালকে আমরা কিছু বাংলা এবং বাঙালি নিয়ে, অস্মিতা নিয়ে কথা বলা এই তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীর বাংলা ভাষার উচ্চারণ এবং বাংলা ভাষার স্পেলিং আমরা দেখেছি, যেখানে ক্রিয়া, শ্রদ্ধেয়, ধন্যবাদান্তে, এই সমস্ত বানানগুলির সাথে লেটার হেডের অভাব, একাধিক প্রসঙ্গ। এবং এছাড়াও দেখতে পাই, তাহলে কি এক কথা ধরে নেওয়া যায় যে এই লেটারটা শুধুমাত্র আইওয়াস ছিল বলে? সম্পূর্ণভাবে আইওয়াস। এখানে যাদেরকে রাজ্য পুলিশের এবং রাজ্য প্রশাসনের যাদেরকে পদত্যাগ করানো হয়েছে বা যাদেরকে সাসপেন্ডেড এবং এনকোয়ারির মাধ্যমে আনা হয়েছে, তাদের কথাটা একবার ভেবে দেখুন তো, তারাও তো একটা সাধারণ মানুষ। আজকে যারা ঢুকেছেন তারা কিন্তু, যারা ছবি তুলেছেন বা মেসিকে ঘিরে যারা ধরেছিলেন, তারা কিন্তু সাধারণ মানুষ নয়, কোনো নেতা মন্ত্রীর ওয়াইফ, কেউ তার ঘনিষ্ঠ। তো তারা যদি মাঠের বাইরে এসে দাঁড়ান, কোনো পুলিশ কর্তার বা কোনো পুলিশ কর্মীর কি সাহস আছে তাদেরকে বাধা দেওয়ার যে না আমরা ছবি তুলতে দেবো না বা আপনারা দেখা করতে পারবেন না? এটা কি বলার কারো কোনো সাহস আছে? আদৌ নিশ্চয়ই সাহস ছিল না। তাহলে পুলিশকে শুধুমাত্র জাস্ট একটা মুখ এবং মানুষের আইওয়াসের চেষ্টা করানো হচ্ছে। তাহলে বলছেন যে এত কোটি কোটি টাকার যে টিকিট বিক্রি হলো, জলের বোতল, চিপস
200 টাকা 100 টাকা করে বিক্রি হলো, সম্পূর্ণটা কি তাহলে ভাওতা ছিল বলে মনে হয়? যে জলের বোতল বিক্রি করেছে সেই জলের বোতল বিক্রেতার দোষটা দেখার আগে আপনি তাদের কথাটা শুনবেন যে তারা এই জলটা বিক্রি যাতে যুবভারতীতে করতে পারে তার জন্য 30 লক্ষ টাকা তাদেরকে টেন্ডার পাস করানো হয়, এবং এই 30 লক্ষ টাকা গেল কোথায়, এই স্পন্সরশিপ গুলো যাচ্ছে কোথায়? তাহলে 10 টাকা বোতল 100 টাকায় বিক্রি করতেই হবে। যদি একটা সামান্য জল বিক্রির জন্য 30 লক্ষ টাকা যদি তাদেরকে একটা টেন্ডার দিতে হয়, তাহলে জলের দাম এটা কি 100 টাকায় বাংলা যাবে। মডেল যে জল বিক্রির জন্য 30 লক্ষ টাকা? এক্স্যাক্টলি ওই পাঁচালী উন্নয়নের পাঁচালী এটাই তাহলে হচ্ছে থাকবে এগুলো? অবশ্যই থাকা উচিত। এবং দিদি তো বলতেন যে আমাদেরকে চপ বিক্রি থেকে, কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারবে যে চপের থেকে জল ব্যবসা হচ্ছে আরো বেশি সুবিধাজনক। নতুন পথ খুলে দিয়েছেন বলছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তিনি তো বলছেন যে শিল্প দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। এই তো দুয়ারে শিল্পর আমরা নমুনা দেখছি, 10 টাকা বোতল 100 টাকায়, এদিকে কোল্ড ড্রিঙ্কসের বোতল 40 টাকার বোতল 400 টাকায় বিক্রি হয়েছে। অবশ্যই দেখেছি।